নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনৈতিক দলগুলো কোথাও যদি বেয়াড়া প্রার্থী থাকে, যে প্রার্থী তার দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে যাচ্ছে, তাকে সাইজ করার জন্য এটিকে ব্যবহার করে। আপনার প্রত্যেকটা প্রার্থীকে একটা ভোটার সিডি আপনাকে বাধ্যতামূলক কিনতে হবে এবং সম্ভবত 15,000 টাকা এটা আপনাকে দিতে হবে। এটি হচ্ছে ইলেকশন কমিশনের একটা ইনকাম। ইলেকশন কিন্তু ইনকাম করার জন্য না। যে আইনের কারণে এই ইলেকশন কমিশনকে আপনি রিফিউজ করছেন, তাকে নাকচ করে দিচ্ছেন, ওই আইন দিয়ে আপনি আবার নিজে ওই নিবন্ধনের দিকে যান। আমাদের নির্বাচনটা আমরা একটা অর্থবহ নির্বাচন চাই এবং অর্থবহ নির্বাচনের জন্য আপনার অনেকগুলো জায়গায় সংস্কারের প্রয়োজন আছে। এই সংস্কারগুলো আপনি একদিনের মধ্যে করে ফেলতে পারবেন এটা সঠিক না, আপনাকে শুরুটা করতে হবে। 1% ভোটারের স্বাক্ষরযুক্ত যে বিধানটা আছে, সারোয়ার ভাই বলেছেন, আমি এর সঙ্গে আরেকটু যুক্ত করি, নির্বাচনকে নিয়ন্ত্রণ করার একটা চমৎকার মাধ্যম হচ্ছে এটা। যে দলটা মোটামুটি রুলিং টাইপের থাকে, নির্বাচন কমিশনের প্রতি প্রভাব বিস্তার করার পর্যায়ে থাকে নির্বাচনের আগে, তারাই কাজটি করে। যাকে নমিনেশন দিয়েছে তার বাইরে যদি কোনো শক্তিশালী বিদ্রোহী প্রার্থী থাকে, তাকে নিয়ন্ত্রণ করার সবথেকে সহজ মাধ্যমটা হচ্ছে এই 1%। এবং এর ভেতর থেকে ওই যে 1% ভোটারের সঙ্গে যে এনআইডি কার্ড, আপনি জানেন যে আমাদের এনআইডি কার্ডগুলো ব্যাপক ত্রুটিপূর্ণ, এবং এই যে ত্রুটিপূর্ণ এনআইডি কার্ড, এটার দায় কিন্তু কার্ডটি যিনি ওন করছেন তার না, এটা হচ্ছে সরকারের সিস্টেমের দায়। এবং সরকারের সেই সিস্টেমের দায়কে সামনে রেখে নির্বাচন কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনৈতিক দলগুলো কোথাও যদি বেয়াড়া প্রার্থী থাকে, যে প্রার্থী তার দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করতে যাচ্ছে, তাকে সাইজ করার জন্য এটিকে ব্যবহার করে। ব্যালট পেপার বড়, আমাদের এখানে প্রায় 55টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, এবং যদি এই 55টা নিবন্ধিত দলের সবাই যদি প্রত্যেকটি আসনে একজন প্রার্থী দেয়, তাহলে আপনার 55 জন প্রার্থী কিন্তু হচ্ছে। সুতরাং এটাকে আপনি 5 জন 7 জনের প্রার্থীর তালিকা আপনি করতে পারছেন না। সুতরাং এই জায়গায় কেউ যদি ওই 1% দিয়ে স্বতন্ত্র প্রার্থী হতে চায়, সেটিকে আপনি কন্ট্রোল করার জন্য যে বিধানটা রেখেছেন এটি অগণতান্ত্রিক। সেকেন্ড হচ্ছে, নির্বাচনে আর একটা কাজ কিন্তু করা হয়। এই কাজটা হচ্ছে যে ব্যয়ভার বাড়ানোর জন্য আপনার প্রত্যেকটা প্রার্থীকে একটা ভোটার সিডি আপনাকে বাধ্যতামূলক কিনতে হবে এবং সম্ভবত 15,000 টাকা এটা আপনাকে দিতে হবে। এটি হচ্ছে ইলেকশন কমিশনের একটা ইনকাম। ইলেকশন কিন্তু ইনকাম করার জন্য না, এবং এর ভেতর থেকে তারা বিপুল পরিমাণ টাকা আয় করে। আপনি অন্যান্য প্রত্যেকটা বিষয়, আপনার একটা কাগজ আমি ফটোকপি করে ব্যবহার করতে পারলে আপনার ভোটারের যে তালিকা, এই তালিকাটা আপনার কাছ থেকে আমি নিয়ে ফটোকপি করে ব্যবহার করতে কেন পারবো না? এখানে কেন আপনি বাধ্যতামূলকভাবে 15,000 টাকার একটা সিডি কিনতে বাধ্য করছেন? এবং অনেকগুলো জায়গায় দেখা যায় যে এই সিডিটা ওপেন হচ্ছে না, প্রপার তার কাজটা করছে না। টাকাগুলো পরবর্তীতে আসলে এটা আসলে ইলেকশন কমিশন ভাগাভাগি করে নেয়, তারা এগুলো জামানত বাজেয়াপ্ত হলে সেখানেও টাকার। অর্থাৎ ইলেকশন কমিশনের একটা প্রবণতা আছে যে এর ভেতর থেকে কিছুটা ইনকাম করার এবং ইনকাম জেনারেটিং এর একটা জায়গা। এনসিপি নির্বাচন নিবন্ধনের দিকে যাচ্ছে, এটি আমি কি ইতিবাচকভাবে দেখি, কারণ তারা মানুষের মনের মধ্যে একটা আশাবাদ সৃষ্টি করেছে, জুলাই অভ্যুত্থানে একটা বিরাট ভূমিকা পালন করেছে। সুতরাং তারা নিবন্ধন পাক, এটি আমি চাই। একই সঙ্গে তাদের কতগুলো স্ববিরোধিতাও আছে। যেমন যে কমিশনকে আপনি ইগনোর করলেন, যে কমিশনকে আপনি রিফিউজ করলেন, যার পদত্যাগের জন্য গত মাসে আপনি ঘেরাও করলেন, এখনো পুনর্গঠনের কথা বলছেন। আবার ওই যে আইন, যে আইনের ভিত্তিতে আপনাকে নিবন্ধন নিতে হচ্ছে, এটি 2008 সালে আরপিও সংশোধনের সময়, তার আগে ছিল না। সুতরাং যে আইনের কারণে এই ইলেকশন কমিশনকে আপনি রিফিউজ করছেন, তাকে নাকচ করে দিচ্ছেন, ওই আইন দিয়ে আপনি আবার নিজে ওই নিবন্ধনের দিকে যাচ্ছেন। এর ভিতরে একটা স্ববিরোধিতা আছে। তবে এই মুহূর্তে কি করার ছিল? নিবন্ধন পেতে গেলে আসলে কি করার ছিল তাদের? এই জায়গাটায় নিবন্ধন তাদের প্রয়োজন, নিবন্ধন তারা পাক, সেটি আমরা চাই। কিন্তু আপনার এই যে একটা জটিল প্রশ্ন, কি করতে পারতো তারা? এটি বয়কট করতে পারতো, অথবা তাকে ইলেকশন কমিশনের যে আইন, সে আইন মেনে যেতে হচ্ছে। তাহলে আপনি ওই যে ইলেকশন কমিশনের ক্ষেত্রে যে পুরনো আইনের কথা বলছেন, হাসিনার আইনের কথা বলছেন, তার সাথে আপনি কিন্তু সাংঘর্ষিক একটা পজিশন নিচ্ছেন। আপনি প্রতীকের জন্য যে জায়গাটা দাবিটা করেছেন, প্রতীক নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, শাপলা প্রতীক তাদেরকে দেওয়া হবে কিনা। আপনি জানেন যে গত কয়েকদিন আগে
আমাদের পুলিশের লোগো পরিবর্তন হয়েছে। জি। পুলিশের লোগোর মধ্যে শাপলা আছে এবং সেখানে নৌকা ছিল। নৌকা আওয়ামী লীগের প্রতীক বলে আপনি সেটিকে বাদ দিয়ে দিয়েছেন। শাপলা আমাদের জাতীয় ফুল। সেই ফুলটাকে আপনি যদি আরেকটা পলিটিক্যাল পার্টিকে প্রতীক হিসাবে দেন, তাহলে ওই যে জায়গাটা আপনার নিরপেক্ষতার জায়গাটা ক্ষুণ্ণ হয়। নিরপেক্ষতার জায়গাটা আপনার ক্ষুণ্ণ হয়। কেউ কেউ বলছেন যে জাতীয় প্রতীক, অন্যান্য যে ধানের শীষ বা অন্যান্য যে বিষয়গুলো আছে এইখানে স্পেসিফিক। আপনি এখন পর্যন্ত পুলিশের লোগোটা কিন্তু ঠিক করতে পারেন, এবং সেখান থেকে একটা দলের লোগো মার্কা বলে সেটিকে বাদ দিয়ে আর একটা দলকে তার একটা লোগোর একটা প্রতীককে মার্কা হিসাবে দেওয়াটা, এটা নির্বাচনের ক্ষেত্রে নতুন করে বিতর্ক তৈরি করবে। তারা 300 আসন পাবে কি 400 আসন তারা পাবে? তাদের পছন্দ তারা তাদের পছন্দের কথাটা বলেছে। আমি এই যে রিমাইন্ডারটা দিলাম, এটা ইলেকশন কমিশনকে দিলাম। জি। ইলেকশন কমিশনের এমন কোনো কাজের মধ্যে যাওয়া উচিত হবে না যেটা বিতর্ক তৈরি করে। তারা 300 আসন পাবে না 400 আসন পাবে, এটা নির্ভর করবে ভোটারের উপরে। তবে এখন পর্যন্ত তারা যেটা বলছে, শুধু নিজেরা 300 আসন পাবে সেটি বলছে না, একই সঙ্গে বিএনপি কতগুলো আসন পাবে সেটিও তারা বলে দিচ্ছে, 40 থেকে 50 আসন। আমাদের রাজনীতিতে অনেক সময় আদার ব্যাপারীরা জাহাজের খবর নেয়। আমি এনসিপির এই কমেন্টসটাকে আমি অনেকটা সেইভাবে দেখি, আদার ব্যাপারে জাহাজের খবর নিচ্ছে। এনসিপির অবস্থানটাকে এটা আমরা সব কিছু জানি। পলিটিক্সে আপনি যদি নতুন ধারাটা প্রবর্তন করতে চান, আমাদের এখানে রাজনীতিতে অনেক খারাপ চর্চা ছিল, এখনো আছে। সেখান থেকে একটা নতুন জায়গায় আপনি যেতে চান। ভোটের আগে রাজার দল যখন এই ধরনের আসনটা বেঁধে দিবেন, কিন্তু তারপরে ফলাফলে যেটা দেখা যাবে যে ধার কাছেও আপনি নেই।